আপনারা জানেন যে গত বছর আমাদের এই আন্দোলনটা হয়েছিল। আমাদের দাবিটা, মূল দাবিটা হচ্ছে 10ম গ্রেড যে জুনিয়র ইন্সট্রাক্টর পদটা আছে সরকারি চাকরির, এইটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ধার্য করা হয়েছে। এইখানে জেনারেল বা ক্রাফট অন্য কোনো কেউ আসতে পারবে না। আমাদের যারা ল্যাব সহকারী ছিল, প্র্যাকটিক্যাল ক্লাসের ল্যাবে যারা যেসব মানে মামারা আন্টিরা ক্রাফট ছিল, যারা দেখাশোনা করতো, তাদের পদোন্নতি হয়ে তাদেরকে জুনিয়র ইন্সট্রাক্টর পদটা দেওয়া হয়েছে। যারা মামা ছিল তারা কিভাবে স্যার হবে? আর জেনারেলের স্টুডেন্ট, জেনারেলের একজন জেনারেল স্টুডেন্ট কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানে পলিটেকনিক স্টুডেন্টের পড়ালেখা বুঝবে? তাহলে আমাদের তারা পড়াবে কি? আমাদের তাহলে পড়াবে কি? আমাদেরকে 30% দিবে, কিন্তু আমাদের 30% দেওয়া হচ্ছে না। হাইকোর্ট থেকে রায় হওয়ার পরও 30% কেন পাচ্ছি না? আমাদেরকে অনেক বলা হয়েছে, গত বছরও আমাদেরকে অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু 2-3 দিন আগে আমাদেরকে গত বছর অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই। 2-3 দিন আগেও আদালতের রায় অনুসারে 30% কোটা যাই হোক বৃদ্ধি করা হয়েছে। 30% কোটা বাতিল করতে হবে। এখন আমরা আমাদের দাবি ছাড়বো না। আজকে যেহেতু আমরা চলে আসছি, আমরা আজকে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা যাব না। আমরা যতই যাব ওনারা আমাদেরকে ততই পিছিয়ে দেবে। ওনারা চাচ্ছে কারিগরি সেক্টরকে পুরো বিলুপ্ত করে দিতে, এই জন্য এই ষড়যন্ত্র ওনারা ছড়িয়ে দিচ্ছে। সাইদুল ভাই বিশ্লেষণ করারই নাই। আমরা মৌখিকভাবে বলে দিচ্ছি। দাঁড়াও, আজকের আন্দোলনটা শুরু করি। 6 দফা দাবিগুলো তুমি বলে আমি শুরু করি। বিষয়টা বিস্তারিত সহ 6 দফা দাবিটা একটু। আচ্ছা, আমরা মূলত এখানে আজকে সমবেত হয়েছি। আমাদের এখানে মেইন লক্ষ্য হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর যারা রয়েছেন তারা একটা 50% জুনিয়র ইন্সট্রাক্টরের 50% পদোন্নতি চেয়ে একটা রিট দায়ের করেছে, যেটা আদালত তাদেরকে রায় দিয়েছে তাদের পক্ষে। এখন আমরা আমাদের গ্রেড, জুনিয়র ইন্সট্রাক্টরের গ্রেড হচ্ছে 10ম গ্রেড। এটা কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার। এই 10ম গ্রেড কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার। কোথা থেকে তারা এইচএসসি এসএসসি পাশ করে এসে এই 10ম গ্রেডের জন্য তারা প্রমোশন চায়? এটা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ তারা কোনো সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে কোনো ধরনের ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে নাই। যেহেতু তারা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে নাই, তারা আমাদেরকে ক্লাসে কি শিখাবে? তারা আমাদের কি ক্লাস নেবে? তারা ঠিকমতো ব্যবহারিক ক্লাস নিতে পারে না, তারা সরঞ্জাম চিনে না, যন্ত্রপাতি চিনে না। তাহলে তারা যদি শিক্ষক হয়ে এই পলিটেকনিকে আসে, এমনিতেই পলিটেকনিকের বেহাল দশা, তারা এই শিক্ষক পদোন্নতিতে পলিটেকনিক পুরো ধ্বংস হয়ে যাবে। তাহলে পলিটেকনিকে আর কারোর কোনো আশার আগ্রহ থাকবে না, কারিগরি সেক্টরটাই পুরো ধ্বংসের সম্মুখীন হয়ে যাবে। এই ডিপ্লোমা 10ম গ্রেড, আমাদের কথা হচ্ছে তারা 10ম গ্রেডে, তারা অনেকেই বলতেছে আমরা বিএসসি করেছি, ডিপ্লোমা ডিগ্রি করেছি। আমার কথা, তারা পিএইচডি করুক, তারা পিএসসি মেনটেন করে আসুক, তারা পিএসসিতে পরীক্ষা দিয়ে তারপরে 10ম গ্রেডে আসুক। এটা নন ক্যাডার পোস্ট, এটাতে ভর্তি পরীক্ষা বা ভর্তি বিশ্লেষণ ছাড়া তারা কিভাবে শুধুমাত্র প্রমোশনে আসে? তাও একজন কর্মচারীর পোস্ট থেকে 15 থেকে 7ম গ্রেডের। তারা পিএসসি কে মেইনটেইন করে তারপরে এখানে আসুক, তারা পিএসসির পরীক্ষা অংশগ্রহণ করে তারপরে এটাকে 10ম গ্রেডে আসুক, আমাদের কোনো আপত্তি নাই। 2013 সালে আমরা এটা নিয়ে আন্দোলন করেছি, আমরা এখনো আন্দোলন করেছি। আমি স্পষ্ট ভাষায় এটা বলে দিতে চাচ্ছি, আমি বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। পলিটেকনিকের যে বেহাল দশা, এটা প্রায় ধ্বংসের সম্মুখীন। আমি এছাড়াও শিক্ষা উপদেষ্টাকেও বলতে চাচ্ছি, আমাদের কারিগরি সেক্টরের দিকে একটু আপনারা তাকান। সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে আমাদের এই কারিগরি সেক্টর। আজকে আধুনিক, আজকে বিশ্বের যত উন্নত কান্ট্রিগুলো রয়েছে, তাদের প্রত্যেকটা দেশে পলিটেকনিক এবং টেকনিক্যাল শিক্ষাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। বাংলাদেশে এর ব্যত্যয় কেন? বাংলাদেশে কেন এই টেকনিক্যাল সেক্টরকে এত বাংলাদেশে কেন এই টেকনিক্যাল সেক্টরের পর্যায়কে সবচেয়ে বেশি বৈষম্য এবং অবহেলিত করা হচ্ছে? এই সেক্টর যদি উন্নত না হয়, তাহলে বাংলাদেশ কোনোদিন উন্নতি কান্ট্রিতে পরিণত হতে পারবে না। বাংলাদেশের টেকনিক্যাল সেক্টরের 85 থেকে 80% কাজ এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হ্যান্ডেল করে থাকে। এত বৃহৎ একটা ইউনিট এই কাজগুলো হ্যান্ডেল করে থাকে। যদি
আমাদের এই ইঞ্জিনিয়াররা দক্ষ হিসাবে গড়ে না উঠে, তাহলে আমরা কিভাবে এই দেশকে উন্নত করতে পারবো? আমরা এখন আমাদের সহযোদ্ধা আপনাদেরকে 6 দফা বিষয়ে ধারণা দিবে। আপনারা কি আপনাদের সবাইকে জানানো হয়েছে। এর আগে আমরা 9 তারিখে একটা আন্দোলন করেছি। সেখানে তৎকালীন সচিব মহোদয় এবং ডিসি স্যার আমাদেরকে এই 7 রাস্তায় এসে আশ্বাস দিয়েছিলেন যে তোমাদের 6 দফা বাস্তবায়ন হবে, কিন্তু আজও বাস্তবায়ন হয় নাই। আমরা শিক্ষার্থী ভাই, আমরা কখনোই রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাচ্ছি না। আমাদেরকে কেন বারবার এই ধরনের হয়রানি করা হচ্ছে? আমাদের নিয়োগ বিধি সংশোধন না করেই কেন তারা ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে সবকিছু তারা আবার নিয়োগ করতেছে? আমরা স্টুডেন্ট, আমরা সবসময় ক্লাস করতে চাই, ক্যাম্পাসে থাকতে চাই। সেই সুষ্ঠু পরিবেশ আমাদেরকে ফিরিয়ে দিক, আমাদের 6 দফা দাবি মেনে নিক, আমরা সবাই ক্যাম্পাসে ফিরে যাব। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ। আপনারা জানেন বিগত দিনেও একটা আন্দোলন হয়েছিল, সচিব মহোদয় এসেছিল, ডিজি মহোদয় এসেছিল, তারা মৌখিকভাবে দাবি মেনে নিলেও কোনো বাস্তবায়ন আমরা দেখতে পারি নাই। এমনকি আমাদের দাবির বিপরীত কার্যক্রম হয়েছে, যেখানে আমরা বলেছিলাম নিয়োগ বিধি সংশোধন হবে, তারপর নিয়োগ প্রকাশ করা হবে, কিন্তু নিয়োগ বিধি সংশোধনের আগেও ক্রাফট ইনস্ট্রাক্টরদের একটি নিয়োগ প্রকাশিত হয়ে যায়, যেটা শিক্ষার্থীদের দাবির সাথে সাংঘর্ষিক। এছাড়াও যেটা আমাদের পদ, জুনিয়র ইনস্ট্রাক্টর পদ, সেই পদে কোনোভাবে তাদের আসার সুযোগ নাই। টেকনিক্যাল পদে যদি অকারিগরি ব্যক্তি আসে, সে ইঞ্জিনিয়ারিং এর কিছুই জানে না, সে ক্লাস কিভাবে নিবে, কিভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং থিওরি পড়াবে? এটা শিক্ষার্থীদের দাবির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা চাই প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এই সাংঘর্ষিক বিষয়গুলো দ্রুত সমাধান করেন, আমাদের ক্লাসরুমে ফিরে দিতে সাহায্য করেন। আমরা চাই না জনদুর্ভোগ, আমরা চাই পড়াশোনা করতে, দেশের উন্নয়ন করতে, কিন্তু বারবার এই কর্মসূচি, এই কার্যক্রম আমাদের পড়াশোনাকে ব্যাহত করছে। আমি আপনাদের সংশোধিত 6 দফা সম্পর্কে সামান্য ধারণা দিচ্ছি। তুই তিনটা বলিস, আমি শেষে তো ভালো করে সংশোধিত তুমি জানো না বিষয়ে। আচ্ছা, সংশোধিত আপনি কি ব্যাখ্যা করবেন স্যার? আপনি সংশোধিত বলে দেন স্যার। যদি তোমরা আমাদেরকে কোর্টের কাগজ দিতে পারো, আমরা তোমাদের সাথে যাব আন্দোলনে। আমরা যাবো, আমি সবাই যাব, সকল শিক্ষক যাব, কাগজ দাও, কোর্টের কাগজ দাও, আমরা তোমাদের সাথে যাব। প্রতিনিধিকে ডাক দেন, শোনো, আমরা তোমাদের সাথে একমত। তোমরা যা চাও তা আমরাও চাই, কিন্তু তোমরা শিক্ষার উপরে ভিত্তি করে এখন রাস্তাঘাট অবরোধ করবে না, এটা আমার অনুরোধ। তোমরা শুনো, এই মামলাটা এটা শুনানির জন্য আদালত গ্রহণ করছে, এটা রায় না, এটা তো রায় না, এটা আদালত কগনিজেন্স নিচ্ছে শুনানির জন্য। ওটা আমরা ফেস করব। যদি এটা তোমাদের বিপক্ষে যায়, আমরা আইনগত ব্যবস্থা নিব, তোমাদের হাতে রাস্তায় আমরাও দল আসবো। শুনো, আরেকটা কথা, যারা মামলায় গেছে এদের বিরুদ্ধে আমরা আজকেই, যারা এখানে আছে পুষ্কারি, প্রত্যেককে আমরা বদলি করবো, আজকে বদলি করবো, এদের বিরুদ্ধে আজকে ছেড়ে দেবো আমরা। তোমরা শান্তির সাথে এই রাস্তা ত্যাগ করো, রাস্তা ছেড়ে দাও, সমস্ত ব্যবস্থা আমরা নিব, তোমরা আমাদের সাথে ত্যাগ করো। অনুরোধ, তোমরা রাস্তা ছেড়ে দাও প্লিজ, আমরা ব্যবস্থা নিব।
আমাদের স্যার এর আগের বার 9 তারিখে আমরা রাস্তা ব্লক করছি, এর আগের বার 9 তারিখে আমরা রাস্তা ব্লক করছি। এর আগের বারও স্যার আমরা রাস্তা ব্লক করছি, স্যার আমরা ক্যাম্পাসে উঠে কথা বলবো, কিন্তু স্যার এর আগের বারও স্যার আমাদের 9 তারিখে স্যার একই কথা বলছে, ওইখানে স্যার ডিজি স্যার আসছে একই কথা বলছে। 2 মিনিট স্যার কথা বলছে, একই কথা বলছে। আমাদের বারবার বলা হচ্ছে যে তোমরা উঠো, তোমাদের দাবি পূরণ করা হবে, প্রতিবার বলছে, কিন্তু স্যার কোনো দাবি তো পূরণ হচ্ছে না। এই যে স্যার এখন স্যার আবার মামলা দিয়ে লিড দিচ্ছে। আমাদের স্যার এবারকে যদি স্যার আমরা রাস্তা থেকে উঠি, তাহলে স্যার আমাদের দাবি 100% পূরণ করতে হবে। যদি এইভাবেই হবে, কিন্তু তোমরা তোমরা যদি চাও তোমাদের প্রতিনিধিরা আমাদের বুঝে যায়, আমরা লাভ করি। তোমরা যেভাবে চাও এটাই হবে। চলো সবাই চলো। ক্রাফটের এর আগের বারে ক্রাফটের কেন এখনো আছে, তাদের 30% কেন কোটা বৃদ্ধি করা হচ্ছে স্যার প্রতিবার? এবারকে যদি স্যার আমরা রাস্তা থেকে উঠি, আমাদের দাবি পূরণ করতে হবে। হয় নাই, কোনো কোটা বৃদ্ধি করা হয় নাই, ওরা মামলা করছে, মামলা হিয়ারিং এ দিতে। স্যার ওরা একটু বুঝে দেন, আসলে এদিকে আসো স্যার, বুঝে নাই স্যার, এদিকে আসো, এদিকে আজকে শিক্ষাচার করা হয়েছে স্যার, কেন এটা বলেন? না হয় নাই স্যার হয়েছে স্যার, আজকে সিগনেচার আমাদেরকে লিখিত আজকে সিগনেচার করা হয়েছে, এটা আমাদের কাছে নিউজ আছে যে আজকে আমাদেরকে লিখিত আমি তোমাদের প্রিন্সিপাল মিথ্যা বলতেছি না, পুনরায় হয় নাই। সবাই ক্যাম্পাসে যাই, ক্যাম্পাসে আমরা আলোচনা করবো। সবাই প্লিজ আমরা ক্যাম্পাসে চলি। সাদুর ভাই কথা বলেছি, এখনই ক্যাম্পাসে, আমরা এখন ক্যাম্পাসে অবস্থান করব। ক্যাম্পাসে চলেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে আসবে, মিডিয়া সব ক্যাম্পাসে আসবে। যাও ক্যাম্পাসে, আমরা ক্যাম্পাসে অবস্থান করতে যাও, ক্যাম্পাসে অবস্থান হবে, যাও ক্যাম্পাসে অবস্থান হবে, যাও উনি যথেষ্ট আশ্বস্ত করেছে, এই বিষয়ে ওনারা পদক্ষেপ নেবে। আশা করি ওনারা ওনাদের অবস্থান থেকে যথাযথ পদক্ষেপ নেবে। যদি ওনারা যথাযথ পদক্ষেপ নেয়, আমাদের কারিগরি শিক্ষার্থীরা অবশ্যই 6 দফা বাস্তবায়িত হলে আমরা সবাই সার্থক, আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে পারবো। 6 দফা বাস্তবায়ন করতে পারেন, আমরা একটা অযৌক্তিক দাবি করি না। পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে সারা বাংলাদেশের সকল প্রকার পরীক্ষা বর্জন করা হয়েছে, এবং এটা যদি ইমিডিয়েটলি সময়ের ভিতরে সলভ করা না হয়, তাহলে
আজকে থেকে আরো কঠোর আন্দোলনে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। আচ্ছা, এই যে পরীক্ষা যে আপনারা বর্জন করলেন, ক্লাস পরীক্ষা বর্জন, এটা কি আপনাদের জন্য? আমরা ক্লাসের কথা বলিনি, আমরা শুধু পরীক্ষার কথা বর্জন বলেছি। যদি আমরা ক্লাসের কথা বলি, যদি আমাদের দাবি যত সময়ের মধ্যে আদায় না করে সেক্ষেত্রে আমরা ক্লাস সহ বর্জন করতে বাধ্য হব। আমাদের দাবিগুলো আমাদের পরীক্ষার থেকে মূল্যবান। আমি বলতেছি তো মাই মিস্টেক, এই যে আপনারা যে পরীক্ষা বর্জন করলেন, আপনারা তাহলে ক্যাম্পাসে আসেন, আমরা ক্যাম্পাসে বসতেছি। যদি আমরা চাকরি না আমার প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে ডাকাইছে ক্যাম্পাসে, আমাদের সাথে বসবে, এখন একটা আলোচনা হবে, এরপরে থেকে আমাদের পরবর্তী সিদ্ধান্ত এবং কর্মসূচি নিতে যাচ্ছি আমরা। যদি ঈদের আপনাদের পদযাত্রা এখন কি ক্যাম্পাসের দিকে? ক্যাম্পাসের দিকে আমরা যাচ্ছি। আমাদের এখনই আমরা স্যারের সাথে বসবো কনফারেন্স রুমে বসার পরে আমাদের যে মিটিং এর পরেই সিদ্ধান্ত হবে আমরা কি কর্মসূচি দিতে যাচ্ছি। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। ভাই আমার একটু ধরবেন? রক্তের বন্যা দেশে যাবে অন্যা, রক্তের বন্যায় তুমি কে আমি কে, জাগো রে জাগো, জাগো রে জাগো, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, কাঁদতে চামড়া, কাঁদতে চামড়া, কসমগড়ের রসমালাই, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত হয়েছি চ্যানেলের ফেসবুক পেজ থেকে। আপনারা দেখছিলেন যে হলো রাজধানীর 7 রাস্তার মোড়ে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 7 রাস্তা মোড় 6 দফা দাবিতে 7 রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তাদের এই অবস্থানের ফলে একটা সড়কে যান চলাচলের একটা কিছু খুব বিঘ্ন ঘটছিল এবং একটা সময় তাদের
তাদের কলেজ প্রিন্সিপাল এসে তাদেরকে আশ্বস্ত করলে তারা বর্তমানে মূল সড়ক ছেড়ে তাদের ক্যাম্পাসের দিকে অবস্থান নিতে যাচ্ছে। আমরা যদি একটু 7 রাস্তার মূল সড়কটার দিকে যদি একটু দেখাই, এখন যান চলাচল মোটামুটি স্বাভাবিকের দিকে। ছোট একটা বক্তব্য ভিতরে সামনে মামা থেকে মাস্টার, মামা বাড়ির আফতার, মামা থেকে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে রাস্তা ত্যাগ করে ক্যাম্পাসে ফিরে এসেছো। এর জন্য আমরা আমাদের পক্ষ থেকে তোমাদের রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। 5 আগস্টের পরের বাংলাদেশ ছাত্রদের বাংলাদেশ, এটা স্বৈরাচারের বাংলাদেশ নয়। তোমাদের ন্যায়সঙ্গত সকল দাবি পূরণ করা হবে ইনশাল্লাহ। তোমাদের সকল দাবির সাথে আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই একাত্ম। আমরা ক্রাফটদের পদবি চেঞ্জ করে ল্যাব অ্যাটেন্ডেন্ট করার জন্য আমরা করব। আমাদের টিআরের প্রয়োজন নাই। যে টিআররা সিস্টেমে ঝামেলা সৃষ্টি করবে, তারা ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করবে, চক্রান্ত করবে, আমাদের অন্যায়ভাবে বিভিন্ন পদ পদবি দখলের চেষ্টা করবে, ওই টিআরদের আমাদের প্রয়োজন নাই। তো আমরা আমাদের মতো আইনগত ব্যবস্থা নিব। আমরা ইতিমধ্যে কিছু টিআরকে বলদের জন্য করতেছি এবং আমরা এদের বিরুদ্ধে যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ক্যাম্পাসে, এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। এক সময় ওরা প্রায় 4 মাস ছিল ক্যাম্পাসের বাইরে, তোমাদের সম্মতিতে ওরা আবার আসে। তো তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা তোমাদের উদারতা তোমরা প্রকাশ করেছো। তোমরা যে উদার এই পরিচয়, কিন্তু ওরা যে ভালো মানুষ, ওরা যে উদার, ওরা যে যৌক্তিক, এই প্রমাণ তারা রাখতে পারে নাই। আমরা তাদের নিন্দা জানাই। আমরা সবাই সর্বাবস্থায় তোমাদের সাথে। তোমরা যা চাও
আমরা তা চাই, আমি এবং আমার প্রশাসন তাই চাই। তোমরা যা চাও, তবে তোমরা আর রাস্তায় যাবে না। যদি ওইটা রায় হয়, যদি ইয়াতে আসে, তোমরা সাথে আমরাও রাস্তায় যাব, তোমরা একা যাবে কেন? তোমরা আমাদের ছাত্র, তো তোমাদের নিরাপত্তা বিধানের দায়িত্ব আমাদের। সুতরাং তোমাদের নিরাপত্তার জন্য যদি রাস্তায় যেতে হয়, যদি পুলিশের গুলির সামনে যেতে হয়, আমরা যাব, আমরা আগে থাকবো। আজকে তোমরা অনেক কষ্ট করেছো। বলবো এখনো কিন্তু মামলার বাদী যারা আছে তাদেরকে কিন্তু এখন আমাদের ক্যাম্পাস থেকে শোকজ করা হয় নাই। মুখের আশ্বাস দিয়ে হবে না স্যার, এদেরকে আগে শোকজ করতে হবে। বলেন স্যার, আপনার বলেন। শুনো মারফিক, ধন্যবাদ। এখানে কে মামলা করতে আমি জানি না। তোমরা আজকে পরে বলেন, একটু পরে বলেন স্যার। মাইকটা এটা না, এটা না, এটা নাও পরে স্যার বলেন। মারফিক, তোমাকে ধন্যবাদ। তুমি যে কথা বলছো আমরা তদন্ত কমিটি করে দেবো আজকেই, এবং যদি কোনো মামলাবাদ এই ক্যাম্পাসে থাকে আজকের পরে আর থাকবে না, আজকের পরে। আমরা প্রত্যেক প্রতিশোধের দায়িত্ব আমার দ্বারা নেওয়া সম্ভব না, আমি এটা নিতে পারবো, বুঝছো? আমি এখানে কোনো মামলাবাজ টিআর ছাত্রদের বিপক্ষে মামলাকারী, ছাত্রদের স্বার্থ বিনষ্টকারী, শিক্ষকদের স্বার্থ বিনষ্টকারী কোনো টিআরকে এখানে থাকতে দেওয়া হবে না। তোমরা অনেক কষ্ট করছো, আমি তোমাদের এই কষ্টের জন্য তোমাদের নাস্তা করাতে চাই। তোমরা সবাই ইয়াতে যাও, তোমরা সন্ধ্যার আগে তোমরা চলে আসবে ক্যাম্পাসে, আমাদের ইয়াতে চলে আসবে অডিটোরিয়ামে, তোমাদেরকে ইফতার করানো হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। কোনো কথা আছে? ধন্যবাদ স্যার। বলেন, প্রশ্নটা করেন, প্রশ্নটা শুনেন। ঘোষণাটা দিয়েছিলেন আমরা জানতে চাই আপনার অফিসে আছেন কথা স্যার, এখানে হলে ভালো হবে, এখানে হলে ভালো হবে। ভাই বাইরের উদ্দেশ্যে বলছি, আপনারা মাইক প্রস্তুত করেন, আমরা সারা বাংলাদেশের জন্য এখান থেকে কর্মসূচি ছাত্ররা ঘোষণা করব। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে এবং 6 দফা দাবি নিয়ে ছাত্ররা যে আন্দোলন করেছিল, প্রথমে রাস্তায় নেমেছিল, এখন আবার ক্যাম্পাসে ঢুকেছে। আপনি এসেছেন, এদের উদ্দেশ্যে আপনি কি বক্তব্য দিচ্ছেন এবং আন্দোলনের কি মানে কোনটার ব্যাপারে বলেন? ওদের আগের যে এদের যে আন্দোলনটা, এদের যে দাবিটা, 6 দফা ওদের নিয়োগ নীতি সংশোধনের প্রক্রিয়াধীন। নিয়োগ নীতি, এটা তো আপনারা জানেন যে নিয়োগ নীতি সংশোধন হতে সময় লাগে, এবং এটা অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় 3 জায়গায় করে, তো এটা প্রক্রিয়াধীন। ওই পদে আর কোনো নিয়োগ দেওয়ার ইয়া নাই, মানে কোনো নিয়োগ হবে না ওই পদে, এটা আমরা জানি। আচ্ছা, হ্যাঁ জি, আর কি বলতে স্যার? আজকে ছাত্ররা যে আন্দোলন করছে সেখানে তারা কিন্তু একটা কথা বলতেছে, যে সেটা হচ্ছে যে যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, এখন তারা হাইকোর্টে একটি রিট করে তারা টেকনিক্যাল লাইনের টিচার হিসেবে আসতে চাচ্ছেন। টিচার না, হ্যাঁ, টিচাররা, ক্রাফট টিচার, ওই নিয়োগটা ছিল ভুল। এটা একটা ভুল নিয়োগ। এইটা তৎকালীন সচিব আমির ইসলাম খান সাহেব বেআইনিভাবে এক রাত্রে বাইবানিয়া এই নিয়োগটা দেওয়া হয়েছিল, দেওয়া হয়। উনি গায়ের জুড়ে এটা দিয়েছেন, কারোর সাথে স্টেক হোল্ডারদের কোনো মতামত না নিয়েই তৈরি নিয়োগ দিয়েছেন। এটা উনি ঠিক করেন নাই। এই নিয়োগ যদি কার্যকর হয় তাহলে টেকনিক্যাল খাতে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে? এই নিয়োগ যদি কার্যকর হয়, এটা যদি ওদেরকে যদি
পদোন্নতি দেওয়া হয় তাহলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে। এটা আমরা কখনোই আমরা দিব না হইতে। কি বলবেন ছাত্রদের যে একই সাথে 6 দফা দাবি রয়েছে? 6 দফার পক্ষে আমরা, ছাত্রদের ন্যায় সঙ্গত সকল দাবির পক্ষে আমরা, সকল দাবির আমরা পক্ষে। আপনারা বলেন, আপনারা বলেন। ছাত্রদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের জন্য একত্রিতভাবে কর্মসূচি ঘোষণা করব। আমাদের যৌক্তিক 6 দফা দাবি বাস্তবায়ন, আমাদের যৌক্তিক 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আর কারিগরি সেক্টরের এই অবৈধ রিট, এই কালো রিট যদি বাতিল না করা হয় তাহলে ছাত্র সমাজ কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করবে। আর আগামীকাল থেকে, এখন থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একত্রে সকল প্রকার পরীক্ষা কার্যক্রম বর্জন করলো। আর যতদিন পর্যন্ত না এই বিষয়গুলো সমাধান হচ্ছে, সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আমরা একত্রিত ভাবে এই ষড়যন্ত্রকারী ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে সকল ল্যাব ওয়ার্কশপ থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা চাই যৌক্তিক সমাধান, আমরা চাই ক্লাসে ফিরে যেতে, আমরা চাই না বারবার আমাদের এই দাবিগুলোর সাথে সাংঘর্ষিক সিদ্ধান্ত নিয়ে সরকার, সচিবালয়, অধিদপ্তর আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করুক। আমরা আমাদের অধিকার ফিরে চাই। অধিকার পাওয়ার পর নিজ নিজ অবস্থান থেকে আমরা ছাত্র হিসেবে ছাত্রদের অবস্থানে ফিরে গিয়ে ক্লাসরুমে ফিরতে চাই। আমরা এই সংঘাত চাই না। তাই আগামীকাল থেকে, এখন থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে সকল প্রকার পরীক্ষা কার্যক্রম বর্জন করা হলো এবং সকল প্রকার ল্যাব ওয়ার্কশপ থেকে সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আর এছাড়াও আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি জানান দিব। আপনারা যে এক্সাম যে বয়কট করতেছেন, তো এতে কি আপনাদের মনে হয় না আপনাদের সেশন জট হতে পারে বা আপনাদের পড়ালেখা পিছিয়ে যেতে পারেন? আচ্ছা, এখানে বিষয়টা বলি। যেখানে আমার সেক্টরের একটা ক্ষতি, যেখানে আমার সেক্টরটা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি আমি আমার সেশন জট, পড়াশোনা, পরীক্ষা এগুলি নিয়ে বসে থাকতে পারি? যেখানে আমার টেকনিক্যাল পদটায় যদি নন টেকনিক্যাল ব্যক্তিরা আসা শুরু করে, আমার টেকনিক্যাল পদে চাকরি কমতে থাকে, এই সেক্টর তো অস্তিত্ব শেষ হয়ে যাবে। এখানে তো শিক্ষার্থীরা পড়াশোনাই করতে আসবে না। যদি আমার সেক্টরকে বাঁচাতে হয়, তখন আমার এই সেক্টরকে বাঁচাতে হলো এখন বর্তমানে আমার সেশন জট, পরীক্ষা বর্জন, এই সকল বিষয়কে আমাদের দৃষ্টিগোচর করে হলেও আমাদের দাবিটা আগে বাস্তবায়ন করতে হবে। কারিগরি সেক্টরটা ধ্বংস হয়ে যাবে। এখানে কোনো ব্যক্তির স্বার্থে আমরা আসি নাই, আমরা আসছি আমাদের সেক্টর সংস্কারের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে। আমাদের দাবি বাস্তবায়ন হবে, আমাদের সেক্টরটা আবার সচল হবে, ঠিক পজিশনে আসবে, আমরা আবার আমাদের ছাত্র হিসেবে নিজের অবস্থানে ফিরে যাব। আর এছাড়াও যদি কেউ শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির বিরুদ্ধে, শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তাদের ট্রান্সফার সহ অন্য কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে, শিক্ষার্থী সমাজ বসে থাকবে না। আপনাদের প্রিন্সিপাল মহোদয় আসলেন, উনি আপনাদেরকে একটা আশ্বস্ত করছেন, ওনার আশ্বাসে আপনারা কি আছেন? আমরা কোনো মৌখিক আশ্বাসে বিশ্বাসী না, আমাদের বাস্তবায়ন প্রয়োজন। যদি মৌখিক আশ্বাসে যদি কার্যকর হতোই তাহলে 9 সেপ্টেম্বর আমরা 7 রাস্তায় বলেছিলাম এই ষড়যন্ত্রকারী ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে এই সেক্টর থেকে অপসারণ করতে, কিন্তু এই অপসারণটা করা হয়নি, যার ফলে আজকে এই ষড়যন্ত্র, এই সমস্যা। কিন্তু তিনি তো বললেন তিনি ছাত্রদের সকল দাবির সাথে তিনি একমত হওয়া আর বাস্তবে কাজ করা খুবই ভিন্ন। সচিব মহোদয়ও আমাদের দাবির সাথে একমত হয়েছিলেন, কিন্তু আমরা বাস্তবায়ন এখনো দেখতে পারি নাই। আপনাদের দাবিগুলো আবার একটু বলবেন? আপনাদের 6 দফা যে দাবিগুলো ছিল পরিষ্কার করেন, একটু পরিষ্কার করে যদি এখানে আমি বিষয়টা পরিষ্কার, এটাকে আমি আজকে শুরু থেকে পরিচয় দিয়ে আপনি যদি আমি সাইদুর রহমান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় প্রতিনিধি। আজকে মূলত আমরা যে আন্দোলনটা ডাক দিয়েছি সেটা আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর যে পদটা রয়েছে সেই পদে ক্রাফট ইনস্ট্রাক্টররা 50% পদোন্নতি চেয়ে যে রিটটা করেছিল, আদালত তাদের পক্ষে একটা রায় দিয়েছে। আমরা এই রায়কে কোনোভাবেই মেনে নিতে পারি নাই, কারণ এই রায়ের মাধ্যমে কারিগরি সেক্টরের কবর রচিত হয়েছে। এই রায়ের মাধ্যমে কারিগরি সেক্টরের একটা কবর রচিত হয়েছে। কারণ আপনারা একটা জিনিস দেখেন, যারা
ক্রাফট ইনস্ট্রাক্টর রয়েছে তাদের পদবি তারা হচ্ছে যে সার্টিফিকেট বা তাদের যে যোগ্যতাতে তারা এইখানে এসেছে সেটা হচ্ছে এসএসসি ভোক অথবা এইচএসসি, তারা এই যোগ্যতাতে কিভাবে 10ম গ্রেডের জন্য তারা অ্যাপ্লাই করে বা তারা এটা কিভাবে শিক্ষক হইতে চায়, আমার এটা হচ্ছে সবচেয়ে বড় সন্ধান। কারণ তারা যেহেতু সংশ্লিষ্ট ট্রেড বা কোনো ধরনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেই নাই, সেক্ষেত্রে তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসগুলো কিভাবে নেবে, কিভাবে মেনটেন করবে। আমাদের এই 10ম গ্রেড কেবলমাত্র ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত এবং এই জুনিয়র ইনস্ট্রাক্টর পদের শতভাগ অধিকার কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। ওনারা অনেকেই বলতেছে যে ওনাদের নাকি বিএসসি আছে, অনেকের আবার মাস্টার্স আছে। আমার কথা হচ্ছে ওনাদের বিএসসি মাস্টার্স কেন, পিএইচডি থাকুক। আমাদের এই 10ম গ্রেড নন ক্যাডার পোস্ট তারা পিএসসি কে মেইনটেইন করে আসুক, পিএসসি তে পরীক্ষা নেয়, সেই পরীক্ষা মোকাবেলা করে এখানে আসুক, তাদেরকে সাদরে ফুল দিয়ে আমরা ছাত্র সমাজ গ্রহণ করে নিব, তার পিএসসি মেইনটেইন করে আসুক। এখন মূলত আমাদের 6 দফাটা যেটা সংশোধিত আকারে ছিল, মোটামুটি আমাদের যে ক্রাফট প্রথম দাবিটাই ছিল এই 21 সালের বিতর্কিত নিয়োগের যে ক্রাফট ইনস্ট্রাক্টর রয়েছে এটাকে আমাদের স্থানান্তর করতে হবে এবং সেটা এখনো হয় নাই এবং তারা এই ধরনের কোনো কাজই করে নাই। এবং আমাদের 2 নম্বর দাবি ছিল যে আমাদের পূর্ণ দৈর্ঘ্যের 6 মাস পূর্ণ দৈর্ঘ্যের যে সেমিস্টার রয়েছে সেই পূর্ণ দৈর্ঘ্যের সেমিস্টার দেওয়ার কথা ছিল এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত মানের কারিকুলাম প্রতিষ্ঠা করার আমাদের 2 নম্বর দাবি ছিল। আমি একটু বের করে নিচ্ছি, দুঃখিত। আর আমাদের 3 নম্বর দাবিটা ছিল উপসহকারী প্রকৌশলী পদে 10ম গ্রেড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে এবং 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করা মনোটেকনিক এবং মনোটেকনিকের শিক্ষার্থীদের উপসহকারী প্রকৌশল পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। তারপরে আমাদের 4 নম্বর দাবিটা যেটা ছিল সেটা হচ্ছে কারিগরি বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত 5 নম্বর দাবি যেটা বলতেছি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল শূন্য পদে জনবল নিয়োগ করে শিক্ষক সংকট দূর করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সাথে আইডিইবি এবং পলিটেকনিক ও টিএসসির শিক্ষকদের সাথে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করতে হবে এবং উচ্চশিক্ষা বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনিক শিক্ষার্থীদের জন্য যে প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল সেটা 100% সিট নিশ্চিত করতে হবে। এটা ছিল আমাদের বেসিকলি 6 দফা দাবি। এর সাথেও আমাদের কিছু ইনক্লুড যেটা দাবি রয়েছিল আমরা সারমর্ম আকারে যেটা উল্লেখিত করেছিলাম, সেখানে আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে 25-26 সেশন থেকে আমাদের আবার ভর্তি কার্যক্রম চালু করার জন্য আমরা বোর্ডকে বলেছিলাম। এখনো এটা বাস্তবায়িত হয় নাই আমাদের ভর্তি পরীক্ষা চালুর বিষয়ে। তারপরে আমরা যেটা বলেছিলাম আমাদের ডিপ্লোমাতে যে কোনো বয়সেই ভর্তি হওয়া যায়, এই যে কোনো বয়সে ভর্তি হওয়া যায় বিধায় আমাদের এই সেক্টরটা আজকে আরো অবনতির পথে। আমাদের স্পষ্ট কথা ছিল এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা কোনো গরু চাষ করার বা হাল চাষ করার জায়গা না, এটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। এখান থেকে একজন শিক্ষার্থী কোনো একটা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ হয়ে একটা দেশের জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়, অথচ এই প্রতিষ্ঠান থেকে আমাদেরকে নানান রকম ভাবে বৈষম্যের মধ্যে ফেলে আমাদের এই সেক্টরটাকে ধীরে 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 ডুবিয়ে দেওয়া হচ্ছে এবং এটা খুবই পরিকল্পিত মাফিক হচ্ছে কিনা আমার এটা সন্দেহ। আমাদের আরো যে দাবিটা ছিল সেটা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলেছিলাম আমাদের যে এই বয়সের লিমিটটা এটা ন্যূনতম 2টা সেশন করতে হতো। আমাদের ন্যূনতম 2টা সেশনের মাধ্যমে এই ভর্তি কার্যক্রমটা বাস্তবায়ন করার কথা ছিল, অথচ আমাদের এগুলাও মানানো হয় নাই। শুধু তাই না, আপনারা আরেকটা জিনিস আপনারা আজকে দেখেন সারা বিশ্বে যেখানে এই টেকনিক্যাল প্রযুক্তিগুলো ও বিভিন্ন ধরনের 3D বোর্ড অথবা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্লাস করতেছে, অথচ আজকে আমাদের বাংলাদেশ এখনো 100 বছর পিছিয়ে। তো এই জন্য আমরা বেসিকলি আমাদের এখানে ডিটেলসটা আপনাদেরকে হাতে আমরা দিয়ে দিব। এই ডিটেলসটা আমরা এরকম অনেক যৌক্তিক দাবিগুলো নিয়ে মাঠে নেমেছি। এটা আমাদেরকে গতবার মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছিল, আপনারা ওখানে ছিলেন, আপনারা এসেছিলেন, আপনারা জানেন যে ডিজি স্যার এবং সচিব স্যার তারা মৌখিকভাবে এসে বলে গেছে আমাদের 6 দফা বাস্তবায়িত হবে, কিন্তু আজকে এখনো বাস্তবায়িত হয় না। এখন পর্যন্ত যদি বাস্তবায়িত হতো আমরা কি আজকে মাঠে থাকতাম? কাজেই আমাদের এই 6 দফা দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক এবং যারা এই ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আমাদের এই সেক্টরের জন্য মামলা করেছে, যে সকল ক্রাফট ইনস্ট্রাক্টর রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে তারা ভবিষ্যতে এই সেক্টরকে অচল করার জন্য আর কোনো দুঃসাহস না দেখায়।
আচ্ছা সাব্বির বাইরে লিমন একটু সাইড আপনারা সবাই আমি খারাপ কাছে যাই, হ্যাঁ আমি আপনি এই পাশে আমি গেলাম আচ্ছা 17 তারিখ না? আপনারা জানেন গত কয়েকদিন আগে, গত 2 দিন আগে হাইকোর্ট থেকে একটা রায় প্রকাশিত হয়েছে। আমাদের অবৈধ ক্রাফট ইন্সট্রাক্টররা তারা হাইকোর্টে একটা মামলা করেছিল কিছুদিন আগে। এই মামলার প্রতিবাদে আমরা অনেক কর্মসূচি দিয়েছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তো গত মঙ্গলবারে হাইকোর্ট থেকে তাদের একটা রায় প্রকাশিত হয়। সে রায়ে তাদেরকে 30% প্রমোশন দিয়ে শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়। তো আমরা একটা কথা বলতে চাই আপনাদেরকে, কোনো কর্মকর্তা কিভাবে পদোন্নতি পেয়ে কর্মচারী কিভাবে পদোন্নতি পেয়ে কর্মকর্তা হয়, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আচ্ছা, আর একটা কোশ্চেন আপনাদেরকে আমি বলে যেতে চাই, আমাদের যে 5 নাম্বার দাবি ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে আমাদের নিয়োগ বিধিমালা আছে, এই নিয়োগ বিধিমালা সংশোধন করে আমাদের পরবর্তী নিয়োগ হবে। আমি আপনাদেরকে জানাই রাখতে চাই, গত 9 সেপ্টেম্বর 2024 আমরা 7 রাস্তা ব্লকের একটা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে আমাদের ডিজি মহোদয় ডক্টর আজিজ তাহের খান এবং ডক্টর ফরিদউদ্দিন আহমেদ তৎকালীন সচিব, তিনি এই 7 রাস্তায় এসে বলে গিয়েছিল যে এই নিয়োগ বিধি সংস্কার করার আগে কোনো ধরনের কোনো সার্কুলার প্রকাশিত হবে না। কিন্তু আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে একটা নিয়োগ সংশোধন না করে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আমরা এর কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা এই দ্রুত এই নিয়োগ বিধি যাতে পরিবর্তন করে তারপরে সংশোধিত নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়। এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা সারা বাংলাদেশের আজকের কর্মসূচি ছিল আমাদের সারা বাংলাদেশে এই রায়ের হাইকোর্টের যে অবৈধ রায়, এই অবৈধ রায়ের প্রতিবাদে আমাদের বিক্ষোভ কর্মসূচি, এবং প্রত্যেকটা পলিটেকনিক থেকে সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। এবং পরবর্তী কর্মসূচি আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা পলিটেকনিকের সাথে বসে আলোচনার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নেব। এবং আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের দাবি এবং হাইকোর্টের রায় বাতিল না হওয়া পর্যন্ত আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা রাজপথে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আচ্ছা, আমার নাম মোহাম্মদ রহমতুল আলম শিহাব। আমি কারিগরি ছাত্র বাংলাদেশের একজন প্রতিনিধি, কেন্দ্রীয় প্রতিনিধি। জি, আচ্ছা আপনার কথা বলুন।